প্রথমেই যেটা সায়েন্টিস্টদের প্রচণ্ড রকম অবাক করে দিয়েছিল সেটা হলো টাইটানিকের সন্দেহজনক কোয়ালিটি, কিন্তু লাস্ট মোমেন্টে তিনি তার ট্রিপ ক্যান্সেল করেন, আর তাই জন্য এই কনস্পিরেসি থিওরি আরও বেশি করে অক্সিজেন পায়। হ্যালো ভিউয়ার্স, টাইটানিক এই নামটার সাথে অলমোস্ট আমরা সবাই পরিচিত। এই টাইটানিক নামটা কানে গেলেই প্রথমেই আমাদের ওয়ার্ল্ড ফেমাস মুভির ডেকে দাঁড়ানো জ্যাক আর রোজের সেই ফেমাস দৃশ্যটার কথা মনে পড়ে যায়, তাই না? এই মুভির দৌলতেই আমরা জানতে পারি টাইটানিক কী ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীনই না হয়েছিল। সেই সময়কার সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ তার প্রথম যাত্রার মাত্র 4 দিনের মাথায় একটা বিশাল হিমবাহের সাথে সংঘর্ষে ডুবে যায় নর্থ আটলান্টিক মহাসাগরে। কিন্তু এই টাইটানিককে কার্যত আনসিঙ্কেবল বলা হতো। সেই রাত প্রচণ্ড পরিষ্কার থাকা সত্ত্বেও কেন সেই জাহাজের নাবিকরা সেই হিমবাহটি দেখতে পেল না? নাকি এর পিছনে রয়েছে কোনো কনস্পিরেসি? আসুন জানা যাক। আমি নিবেদিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। এই টাইটানিক ডুবে যাওয়ার রহস্য উদ্ঘাটন করার জন্য বহু এক্সপ্লোরেশন এবং ইন্সপেকশন কন্ডাক্ট করা হয় ইউএসএ আর ইউকে এই দুই দেশের তরফ থেকেই। বহু এক্সপ্লোরেশনের পর অবশেষে ওশিয়ানোগ্রাফার রবার্ট ব্যালার্ড 1985 সালে নর্থ আটলান্টিক মহাসাগরের সারফেস থেকে প্রায় 2.5 মাইল নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। প্রায় 70 বছর পর টাইটানিকের ধ্বংসাবশেষ হাতে পেয়ে অবশেষে সায়েন্টিস্টরা এটা নিয়ে রিসার্চ শুরু করতে পেরেছিলেন। প্রথমেই যেটা সায়েন্টিস্টদের প্রচণ্ড রকম অবাক করে দিয়েছিল সেটা হলো টাইটানিকের সন্দেহজনক কোয়ালিটি। স্যাম্পল থেকে নিয়ে আসা একটা স্টিলের টুকরোকে বরফ জলের মধ্যে ডুবিয়ে রাখার পর একটা হাতুড়ি দিয়ে আঘাত করতে সেটা টুকরো টুকরো হয়ে যায়। যদিও অনেক স্টিলের টুকরো আবার সায়েন্টিস্টদের টেস্টে পাসও করে যায়। এরপর যে স্যাম্পলটা টেস্ট করা হয়েছিল সেটা হলো টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে জোগাড় করা প্রায় 48টা রিবেট। পরীক্ষায় দেখা গেছে যে এই রিবেটগুলোতে প্রচুর পরিমাণে স্ল্যাগ রয়েছে, যে এটা কিনা রিবেটগুলোকে ভীষণভাবে ভঙ্গুর করে দেয়। পুরো জাহাজটিতে প্রায় 3 মিলিয়ন রিভেট ছিল। টাইটানিকের নির্মাতা হারল্যান্ড অ্যান্ড উলফের আর্কাইভে রিসার্চ করে এটা জানতে পারা যায় যে সেই সময় তারা একই সাথে 3টে বড় জাহাজ তৈরির প্ল্যানে ছিল, যার জন্য শিপইয়ার্ডে একটা হিউজ প্রেশার ক্রিয়েট হয়। হ্যাঁ, সময়ের প্রেশার। আর সেই সময়কে বাঁচাতেই টাইটানিক তৈরি করার সময় লো কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়। এটা তো গেল জাস্ট একটা থিওরি, যেখানে টাইটানিক ডুবে যাওয়ার পিছনে তার বিল্ড কোয়ালিটিকে দায়ী করা হয়েছে। এরকম থিওরিও উঠে এসেছে যে অ্যাক্সিডেন্টের আগে টাইটানিকের ক্যাপ্টেন জে স্মিথের আদেশে টাইটানিক নর্থ আটলান্টিক মহাসাগরের বরফ জমা জল ভেঙে প্রায় 22 নট স্পিডে ছুটে চলছিল, যার জন্য এই জাহাজ ডুবে যাওয়ার জন্য ক্যাপ্টেন স্মিথকেও কিন্তু দায়ী করা যায়। এবার আসা যাক কনস্পিরেসি থিওরিতে। টাইটানিকের এই প্রথম যাত্রার সাক্ষী ছিলেন ইউএসএর বহু মিলেনিয়ার, যারা ইউরোপ থেকে এই জাহাজে চড়ে ইউএসএতে ফিরছিলেন, যেমন অ্যাস্টর, স্ট্রস, গুগেনহ্যাম। তাদের সাথে আরও একজন ছিলেন, তিনি হলেন জেপি মর্গ্যান। তারও ইউরোপ থেকে ইউএসএ ফেরার কথা ছিল এই টাইটানিকে করেই, কিন্তু লাস্ট মোমেন্টে তিনি তার ট্রিপ ক্যান্সেল করেন, আর তাই জন্য এই কনস্পিরেসি থিওরি আরও বেশি করে অক্সিজেন পায়। জেপি মর্গ্যান ছিলেন ইউএসএর একজন বড় ফিনান্সিয়ার, যিনি টাইটানিক বানানোর প্রজেক্টে ফান্ডিং করেছিলেন। তার লাস্ট মোমেন্টে ইউরোপে স্টে করে যাওয়া থেকে দুটো থিওরি উঠে আসে। এক, জাহাজ ডুবলে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে প্রচুর টাকা পাওয়া যাবে, আর দুই, অ্যাস্টর আর গুগেনহ্যাম ছিলেন তার বিজনেসের রাইভাল, তাই তাদের মৃত্যুতে জেপি মর্গ্যানের কিন্তু সুবিধাই হতো, কিন্তু তার ইউরোপে স্টে ব্যাক করে যাওয়া ওয়েল ডকুমেন্টেড। জেপি মর্গ্যান ওই সময় প্যারিসে ছিলেন আর্টস মেটেরিয়াল কালেকশনের জন্য। তার টাইটানিকে করে ইউএসএতে ফেরার কথা ছিল। ওই সময়ে ফ্রান্সে একটা নতুন আইন চালু হতে যাচ্ছিল, যেখানে ফ্রান্স থেকে আর্ট মেটেরিয়াল ইউএসএতে এক্সপোর্ট করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হয়ে যায়, যে কারণে জেপি মর্গ্যান তার স্টেকে দীর্ঘায়িত করেন। গোটা জাহাজে মাত্র 20টা লাইফ বোট থাকা আর জাহাজের ওয়াচম্যানদের কাছে কোনো রকম বাইনোকুলার না থাকা কিন্তু এই কনস্পিরেসি থিওরিকে ভীষণভাবে উস্কে দেয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, যদিও টাইটানিকের মতো একটা জাহাজের জন্য এটা কিন্তু ভীষণ রকম আশ্চর্যের বিষয়, ঠিক কিনা বলুন? রিডার্স ডাইজেস্টের একটা আর্টিকেল থেকে জানতে পারা যায় গোটা জাহাজের ক্রিউদের কাছে কোনো রকম বাইনোকুলার ছিল না। গোটা জাহাজের বাইনোকুলার একটা স্টোরেজের মধ্যে লকড ছিল,
আর সেই লকের চাবি যার কাছে দেওয়া ছিল তাকে টাইটানিক ছাড়ার ঠিক আগের মুহূর্তে অন্য একটা জাহাজে ডিউটি দেওয়া হয়। পরবর্তীকালে সেই লোকটির মুখ থেকে জানতে পারা যায় তিনি সেই লকের চাবি হ্যান্ড ওভার করতে ভুলে গেছিলেন। বাইনোকুলার থাকলে হয়তো এত বড় একটা দুর্ঘটনাকে এড়ানো যেত, কিন্তু শুরুতেই যেটা বলেছিলাম সেই রাত ছিল খুবই পরিষ্কার একটা রাত। তা সত্ত্বেও কেন জাহাজের ওয়াচম্যানরা অত বড় একটা হিমবাহকে স্পট করতে পারলো না? আসুন তাহলে জেনে নেওয়া যাক। টিম মার্টিন টানা 6 বছর ধরে এই টাইটানিক অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যাওয়া প্যাসেঞ্জারদের ইন্টারভিউ নিয়েছেন আর প্রচুর টেস্টিমনি কালেক্ট করেছেন। এর থেকে কিছু কন্ট্রাডিক্টরি ইনফরমেশন উঠে এসেছে। অনেক প্যাসেঞ্জার আর ক্রিউ মেম্বারের মতে সেই রাত ছিল খুবই পরিষ্কার, আর সেখানেই ওয়াচম্যান বা অন্যান্য ক্রিউ মেম্বাররা কিন্তু সেই অত বড় হিমবাহটাকে স্পট করতে পারেননি আনটিল ইট ইজ টু লেট। আর এই পয়েন্টের ওপর ভিত্তি করেই টিম মার্টিনের থিওরিটা। টিম মার্টিনের মতে টাইটানিক ডোবার পেছনে বাইনোকুলার না থাকা বা লো বিল্ড কোয়ালিটি বা অতিরিক্ত স্পিড কোনো কিছুই দায়ী নয়। এর জন্য দায়ী অপটিক্যাল ইলিউশন। নর্থ আটলান্টিকের যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে বরফ ঠান্ডা জলের স্রোত বা ল্যাব্রাডর কারেন্ট গালফ স্ট্রিমের গরম স্রোতকে মিট করে, যেটা একটা ফেনোমেনা ক্রিয়েট করছিল নোন অ্যাজ থার্মাল ইনভার্সন, যেখানে গালফ স্ট্রিমের গরম হাওয়া ঠান্ডা হাওয়ার ওপরে অবস্থান করছিল, যে কারণে একটা ইলিউশন ক্রিয়েট করছিল যেটা নাথিং বাট আ হেজ অফ এয়ার, নট আ হেজ অফ ওয়াটার ড্রপলেটস। ঠিক যে কারণে ওয়াচম্যানরা ভাবছিল তারা অনেক দূর ক্লিয়ার দেখতে পাচ্ছে। এরকম মরীচিকার মতো হেজিং ভিউতে খালি চোখে 20 মাইল দেখা গেলেও মনে হয় 80 মাইল দেখা যাচ্ছে। ঠিক যে কারণে টাইটানিকের ওয়াচম্যানরা খালি চোখে হিমবাহকে ঠিক জায়গা মতো স্পট করতে পারেনি। এরকম একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট নিয়ে অ্যানালিসিস হয়তো ফিউচারেও চলবে এবং হয়তো আরও অনেক নতুন নতুন থিওরিও পাওয়া যাবে। সেরকম উল্লেখযোগ্য যদি কোনো ইনফরমেশন আমরা পাই তবে অবশ্যই তা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।